আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: আজ কাছাড়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ একাধিক কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এসআইআরের দাবি, মামলা খারিজ সুপ্রিম কোর্টে। 1 মার্চ থেকে চা শ্রমিকদের মজুরি বাড়ার সম্ভাবনা। সিএএর চ্যালেঞ্জ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শুরু 5 মে। আসাম ত্রিপুরার পিটিশনের জন্য পৃথক শুনানি। দূরবীন দিয়েও কিছু খুঁজে পান না বিরোধীরা, কংগ্রেসের লিগেসি নিয়ে সমালোচনা। রূপান্তরের 5 বছর স্মরণে রাখবে শতবর্ষ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ইন্টারনেট বিদ্যুৎ সংযোগ নেই হাজার হাজার স্কুলে, প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই বহু স্কুলে, নেই শৌচাগারও, প্রচুর শূন্যপদ, শ্রেণী অনুপাতে নেই শিক্ষক, অক্ষমতা ব্যক্ত মুখ্যমন্ত্রী হিমন্তের। হিমন্ত সরকারের বিরুদ্ধে 20টি অভিযোগ, চার্জশিট কংগ্রেসের। সিন্ডিকেট, কমিশন রাজ, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের অগাধ সম্পত্তি, খিলঞ্জিয়া প্রতারণা। রণকৌশল প্রস্তুতে ম্যারাথন বৈঠক কংগ্রেসের। তৃণমূল স্তরের মতামত নিচ্ছি, উপযুক্তদের টিকিট, বললেন প্রিয়াঙ্কা। এবং সর্বশেষ খবরটি হলো, বর্ষা সমাগত, এখনও অর্ধসমাপ্ত ড্রেন ফুটপাত, জলাবদ্ধতার আশঙ্কা বিবেকানন্দ রোডবাসী। সদিচ্ছার প্রশ্নে শাসক দল ও বিধায়ককে বিঁধলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ সকালে শিলচর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার তার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে এসে নামবেন আজ শিলচর বিমানবন্দরে। শিলচর বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে তিনি রওনা দেবেন কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তের নাথানপুরে। সেখানে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2.0 শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে সীমান্তবর্তী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই এলাকা জুড়ে চলছে জোর প্রস্তুতি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে উদারবন এলাকাকে সাজিয়ে তুলতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় সাফাই অভিযান। রাস্তার দুই ধারে লাগানো হয় শাসক দল বিজেপির পতাকা, বিশাল স্বাগত তোরণ এবং নেতার ছবি। উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচিতে বৃহস্পতিবার রাতে কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে উদারবন্দের দয়াপুরের সিআরপিএফ ক্যাম্পের গেস্ট হাউসে রাত কাটানোর কথা ছিল তার, তবে শেষ মুহূর্তে বদল হয় তার সফরসূচিতে। পরবর্তী খবরটি হলো, আজ একাধিক কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মূলত কাছাড় জেলার বুরুঙ্গা এবং শিলচরের আইএসটিটিতে কর্মসূচি রয়েছে তার। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, আজ সকাল 8:30টায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে বুরুঙ্গাতে। বুরুঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকায় রেলগেটের পাশে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম মিশন 2.0-র আওতায় কর্মসূচি রয়েছে শিলচরে। যুব সমাজের ক্ষমতায়ন, উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি স্বনির্ভর আসাম গড়ে তোলার লক্ষ্যে সভাকে সম্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যুব ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল আসাম গড়ে তোলার লক্ষ্যে কাজ করা কাছাড় জেলার সম্ভাব্য উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বোরা। রামনগর আইএসবিটির পাশে আইএসটিতে অনুষ্ঠান শুরু হবে বেলা 1টা থেকে। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করেছে কাছাড় জেলা প্রশাসন। পরবর্তী খবরটি হলো, সিএএর চ্যালেঞ্জ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানির দিন আগামী মে মাসে ধার্য করা হয়েছে। আর তা থেকে আসাম ও ত্রিপুরার বিষয়গুলিকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জমা পড়া পিটিশনগুলির শুনানির একটি সময়সূচি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্ধারণ করেছে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে সিএ এর বিরুদ্ধে সাধারণ প্যান ইন্ডিয়া অর্থাৎ সর্বভারতীয় চ্যালেঞ্জগুলির শুনানি হবে। এরপর আসাম ও ত্রিপুরা সংক্রান্ত বিশেষ পিটিশনগুলির শুনানি হবে। এটি 2020 সালের একটি পূর্ববর্তী আদেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে বিষয়গুলিকে আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই শুনানি প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আদালত পর্যবেক্ষণ করেছে। বর্তমানে তারিখ নির্ধারণ করার উদ্দেশ্য হচ্ছে বিষয়গুলিকে একটি ট্র্যাকে আনা, যাতে তালিকাভুক্ত হওয়া মাত্রই এগুলি গ্রহণ করা যায়। আদালতের তরফে আইনজীবীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, লিখিত বক্তব্য ইতিমধ্যেই রেকর্ডে রয়েছে, ফলে রেকর্ডে থাকা লিখিত বক্তব্যের যেন আর কোনো পুনরাবৃত্তি না হয়। এদিকে শুনানি চলাকালীন সিনিয়র কাউন্সিল নাগরিকত্ব আইনের 6 ধারা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং আসামকে প্রভাবিত করা সংশ্লিষ্ট বিষয়গুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং অতিরিক্ত তথ্য জমা দেওয়ার অনুমতি চান। এক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে যে কোনো নতুন উপাদান বা এর পরিপূরক লিখিত বক্তব্য জমা দেওয়ার অনুমতি আদালতের তরফে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র নতুন বিষয়গুলিকেই এক্ষেত্রে যোগ করা যাবে। উল্লেখ্য, বেঞ্চ সাধারণ ক্যাটাগরির মামলাগুলির চূড়ান্ত শুনানির জন্য আগামী 5 মে থেকে দিন ধার্য করেছে এবং আবেদনকারী ও উত্তরদাতা উভয় পক্ষের জন্য সময় বরাদ্দ করেছে। আসাম ও ত্রিপুরার মামলাগুলির শুনানি এর পরপরই শুরু হবে। আদালত উল্লেখ করেছে, যদিও কিছু বক্তব্যে মিল থাকতে পারে, তবে আলাদাভাবে শুনানি করলে জটিল বিষয়গুলি অনুধাবনে সুবিধা হবে। পরবর্তী খবরটি হলো, আসামে কেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। আসামের ক্ষেত্রে এসআইআর এর পরিবর্তে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ স্পেশাল রিভিশন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল। সেই মামলায় কমিশনের অবস্থান জানার পর প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছেন, গত 10 ফেব্রুয়ারি আসামের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বিহারের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সিদ্ধান্ত নেয় কমিশন। তার মধ্যে 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। একই সঙ্গে আসামে ভোট হওয়ার কথা, কিন্তু সেখানে কেন এসআইআর হবে না তা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল গুয়াহাটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মৃণাল কুমার চৌধুরী। তার বক্তব্য, আসামে তুলনামূলক লঘুমানের সংশোধনের নির্দেশ দিয়ে কমিশন স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে। তার আরও দাবি, আসামে প্রচুর অবৈধ অভিবাসী রয়েছেন, তাদের নামও বর্তমান ভোটার তালিকায় রয়েছে। এ অবস্থায় এসআইআর না হলে আসন্ন বিধানসভা ভোটে এই অবৈধবাসীরাও ভোট দিতে পারবেন। এর ফলে আসামের সামাজিক এবং রাজনৈতিক কাঠামোর উপর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা মামলাকারীর। আসামে এসআইআর না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, যদিও এই বিতর্কে আগেই কমিশন নিজেদের অবস্থান জানিয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য ছিল, ভারতীয় নাগরিকত্ব আইনে আসাম রাজ্যের জন্য আলাদা ধারা রয়েছে। জ্ঞানেশ কুমার ওই সময় আরও বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে, আর গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু 24 জুন প্রকাশ করা হয়েছে, সেই কারণে আসামে তা প্রযোজ্য নয়। পরে আসামে পৃথকভাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার সিদ্ধান্ত নেয় কমিশন। পরবর্তী খবরটি হলো, 1 মার্চ থেকে চা শ্রমিকদের মজুরি বাড়ার সম্ভাবনা। চা বাগান মালিকদের সঙ্গে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এই আলোচনা ফলপ্রসূ হলে আগামী 1 মার্চ থেকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার এমনটাই জানান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভায় এদিন রাজ্যপালের ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবে মুখ্যমন্ত্রী বলেন, শ্রমিক কল্যাণমন্ত্রী রূপেশ গোয়ালা বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, রূপেশ গোয়ালা এর উপর কাজ করে যাচ্ছেন। সম্ভব হলে 1 মার্চের মধ্যে আমরা মজুরি সম্পর্কে ভালো খবর দেব। প্রসঙ্গত, শেষবারের মতো 2023 সালের অক্টোবরে চা শ্রমিকদের মজুরি 18 টাকা বেড়েছিল। ব্রহ্মপুত্র উপত্যকায় 250 ও বরাকে 228 টাকা করে মজুরি পেয়ে আসছিলেন শ্রমিকরা। গত মঙ্গলবার বাজেট ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ জানান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে সরকার চা সংস্থার সঙ্গে আলোচনা করছে। আমাদের চা উদ্যোগের সমৃদ্ধির কিছুটা শ্রমিকদেরও পেতে হবে, তাই চলতি বছরের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। আগামী মার্চ এপ্রিলে আসামের 126টি কেন্দ্রে বিধানসভার ভোট। এর আগে আইনি বাধা দূর হওয়ার জন্য সরকার শীঘ্রই চা শ্রমিকদের জমির পাট্টা বিতরণ শুরু করবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হল, বিধানসভা ভোটকে সামনে রেখে রাজনীতির পারদ চড়ালো কংগ্রেস। বৃহস্পতিবার গুয়াহাটি এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সরকারের বিরুদ্ধে এক চার্জশিট পেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। চার্জশিটে বিজেপি সরকারের বিরুদ্ধে 20টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। চার্জশিটকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে ভোটের প্রচারে নামবে কংগ্রেস। সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এই অভিযোগনামা প্রস্তুতের দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। গুয়াহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সহ দলের শীর্ষ নেতৃত্ব। সাংসদ প্রদ্যুৎ বরদলৈর নেতৃত্বে প্রস্তুত করা চার্জশিটে বিজেপি সরকারের আমলে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠ মন্ত্রীদের সম্পত্তি, সরকারের কমিশন ব্যবস্থা, উপজাতি খিলঞ্জিয়া লোকদের সঙ্গে প্রতারণা ইত্যাদি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কংগ্রেসের চার্জশিটে অভিযোগ, খুদ সরকারের পৃষ্ঠপোষকতায় কাঠ, বালি, পাথর, কয়লা, লোহা এমনকি বার্মিজ সুপারি ও মাছ মাংসের সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠ মন্ত্রীরা নামে বেনামে বিপুল সম্পত্তি অর্জন করেছেন এবং সরকারি টেন্ডারে প্রাতিষ্ঠানিক কমিশন ব্যবস্থার প্রচলন করা হয়েছে। আসামের উপজাতি খিলঞ্জিয়াদের প্রতারণা করা হয়েছে। 6 জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি না দিয়ে খিলঞ্জিয়া লোকদের উচ্ছেদ করে পুঁজিপতিদের জমি পাইয়ে দেওয়ার অভিযোগও এনেছে কংগ্রেস। তাছাড়া আসাম চুক্তির অবমাননার অভিযোগ এনে চুক্তির 6 নম্বর দফা বাস্তবায়নে ব্যর্থতা এবং এনআরসি প্রক্রিয়া স্থবির করে রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এনআরসির নামে 1600 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে চার্জশিটে। নতুন চাকরি সৃষ্টিতে ব্যর্থতা এবং চা শ্রমিকদের 351 টাকা মজুরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করায় সরকারকে আখ্যা দেওয়া হয়েছে প্রতারক। পরবর্তী খবরটি হল, 26-এর ভোটকে পাখির চুপ করে দুদিনের সফরে রাজ্যে এলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সকালে গুয়াহাটি বিমানবন্দরে বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত নৃত্য বাদ দিতে তাকে উষ্ণ স্বাগত জানানো হয়। গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া সহ বরিষ্ঠ নেতারা গামছা, ফুল নিয়ে স্বাগত জানান তাকে। 2 নির্বাচনী পর্যবেক্ষক শিবকুমার এবং ভূপেশ বাঘেলও ছিলেন তার সঙ্গে। দলের বৈঠকের পর প্রিয়াঙ্কা জানান, তৃণমূল স্তরের মতামত নিয়ে যোগ্যদের টিকিট দেওয়া হবে। সকালে বিমানবন্দর নেমে প্রিয়াঙ্কা সরাসরি চলে যান কামাখ্যা মন্দিরে। সেখানে দেবী দর্শন ও আশীর্বাদ নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মায়ের আশীর্বাদ নিতে এসেছি। কামাখ্যার সঙ্গে কোটি কোটি লোকের আস্থা জড়িত। আসামের সভ্যতা সংস্কৃতিকে সম্মান করি আমি, এখানে এসে ভালো লাগছে। এরপর প্রিয়াঙ্কা চলে আসেন দলের সদর কার্যালয় রাজীব ভবনে। সেখানে গান বাজনা ও মাঙ্গলিক ধ্বনির মাধ্যমে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। দলের কার্যালয়ে স্ক্রিনিং কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নির্বাচনের সময় কিছু মানুষ দলবদল করে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমাদের অনেক যোদ্ধা আছে এবং এর লড়াইয়ে আমরা জয়ী হব। তৃণমূল স্তর থেকে সবার মতামত নিচ্ছি আমরা। আগামী 2 দিন বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেবে। স্ক্রিনিং কমিটির সদস্যরাও বিভিন্ন জেলায় গিয়ে মতামত নিচ্ছেন।
যাতে উপযুক্ত প্রার্থীদের হাতে টিকিট তুলে দেওয়া যায়। আজও দিনভর একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রিয়াঙ্কা। শীর্ষ কংগ্রেস নেত্রীর সফরকে কেন্দ্র করে রাজ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভোটের ময়দানে কাজে লাগতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।